হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। করিস বা না করিস, কিন্তু তোর কোনো ক্ষমা নেই। দূর থেকে কেউ একজন তাকিয়ে দেখে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। সামনে মাটিতে শুয়ে আছে একটা লোক। লোকটার মুখে রক্ত, শরীরের বিভিন্ন অংশে রক্ত লেগে আছে, সাথে কেটেও ছিঁড়ে গেছে। লোকটা মাটিতে শুয়ে আকাশের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, তবুও কোনো কথা শুনছে না। যেই ট্রিগারে চাপ দিতে যাবে তখনই সামনে একটা মেয়ে চলে আসে। মেয়েটি এসে হাতের উপর হাত দিয়ে আকাশের হাত নামিয়ে দেয়। মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি মায়াবী ছিল মেয়েটি, তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যাকে বলে প্রথম দেখাতে ক্রাশ। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কেন, আপনি কি দেখছেন না আমি কি করতেছি? দেখতে তো পাচ্ছি, কিন্তু আমি কথাটা আপনাকে বলিনি। যার হাতে বন্দুক আছে আমি ওনাকে জিজ্ঞেস করেছি। যা বলার আমাকে বলেন। দেখছেন না উনি একটা মার্ডার করতেছে? কি সাংঘাতিক ব্যাপার! মার্ডার করতেছেন ভালো কথা, তা এত জোরে কেন বলতেছেন? আমি কানে শুনতে পাই, তাই আস্তে আস্তে করে বললেও পারেন। মেয়েটি ও আবির কথা বলছে। মেয়েটির সাহস দেখে আকাশ তো অবাক হচ্ছে, কেননা যেখানে কেউ ওদের সামনে আসতে ভয় পায় সেখানে এই মেয়েটি দাঁড়িয়ে কথা বলছে। তা দেখে বেশি অবাক হয় আকাশ। দেখুন, মার্ডারটা করতে দিন আমাদের বসকে। মার্ডার করবেন কাকে? সে তো অনেক আগেই পালিয়ে গিয়েছে। কি? ঠিকই শুনেছেন। এখন সামনে থেকে সরুন, আমাকে যেতে হবে। কোথাও যাওয়া হবে না, আপনার জন্য পালিয়ে গিয়েছে, তাই আপনাকে এখন মেরে ফেলবো ওই লোকটার বদলে। কথাটা শুনে ইরা কান্না করে দেয়। অ্যাঁ? অ্যাঁ? আমাকে মারবেন না। কেন মারবো না? আপনার জন্য ওই লোকটা পালিয়ে গেল। আচ্ছা, যখন মারতে চেয়েছেন তখন একটা শেষ ইচ্ছা রাখবেন। আমি শুনেছি মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে পূরণ করতে হয়, নয়তো মরেও নাকি শান্তি পাওয়া যায় না। যদি আমি শান্তি না পাই তাহলে ভূত হয়ে আপনার মাথায় চেপে বসবো, সাথে আপনার ঘাড় মটকে দিব। ভয় দেখাচ্ছেন নাকি মস্করা করতেছেন? সত্যি বলছি। আচ্ছা, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি কি বোবা? কানে শোনে না এমন কিছু? কথাটা শুনে আকাশ ইরার দিকে তাকায়। ইরা আকাশের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কেননা আকাশ চোখ দিয়ে অনেক ভয়ঙ্করভাবে তাকিয়েছে। ইরা ভয় পেয়ে চোখ নামিয়ে নেয়। তার শেষ ইচ্ছে কি? আমি নিজের বিয়ে না, আমার ছেলে মেয়ের বিয়ে না, এটাও খুব কম সময় হয়ে যায়। পেয়েছি! কি পেয়েছে? আমি নিজের নাতি নাতনির বিয়ে খেয়ে মরতে চাই। ওই মেয়ে নিজেকে কি ভাবো? নিজের বিয়ের এখনো খবর নেই, সেখানে কিনা নাতনির বিয়ে খাওয়ার শখ। ওমা, আপনি কথাও বলতে পারেন? আমি কবে থেকে বোবা ছিলাম? আমি তো ভেবেছি বোবা, নয়তো এতটা সময় হয়ে গিয়েছে আমরা দুজনে এত কথা বলছিলাম, কিন্তু আপনি একটি বারের জন্য কোনো প্রতিবাদ তো দূরের কথা, কোনো কথাই বললেন না। তাই আমি ভেবেছিলাম আপনি বোবা। আবির, হ্যাঁ বস। আমি এই মেয়েকে কিছু বলার আগে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হতে বল, নয়তো আমি একে এখানেই মেরে ফেলবো। ইয়াহু, আমি বেঁচে গেলাম! চিৎকার দিয়ে এবার আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই ওপরে হাওয়ার মধ্যে ফায়ার করে। এতে করে ইরা ভয় পেয়ে মুখ লুকিয়ে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে কিছুটা দূরে গিয়ে একটা দৌড় দিয়ে ওখান থেকে চলে যায়। ইরা চলে যাওয়ার পর মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। এতক্ষণ ধরে আকাশের মুখে মাস্ক ছিল, তাই ইরা একে তো ভয়ে ছিল, তার সাথে মুখে মাস্ক থাকাতে আরও বেশি ভয়ে ছিল। ইরা বাড়িতে গিয়ে ওর মায়ের কাছে যায়, সাথে সব কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ রাগে ওখান থেকে চলে আসে আস্তানায়। ওখান থেকে সব কিছু কাজ সেরে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর কি রে, তুই এত রেগে কেন আছিস? মা, তেমন কিছু না, এমনি। তা আজকেও কি তুই মারামারি করছিস? হুম। তোকে এত করে বলি মারামারি করিস না, তবুও তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। কি করবো মা, তুমি তো জানো আমি টিচিং আর অন্যায় দেখতে পারি না, সেজন্য আমি আজকেও একজনকে মেরেছি। তোকে নিয়ে আর পারি না আমি। খেতে আয় তুই। মা, আব্বু কখন আসবে? তোর আব্বুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা মা, আমি রুমে গেলাম।
আমার সময় হলে আমি খেতে আসবো। আকাশ রুমে গিয়ে শুয়ে পড়ে আর ইরার কথা ভাবতে থাকে। অন্যদিকে ইরা তো ভয়ে ওর মায়ের কোলে শুয়ে আছে, কেননা কাউকে মারতে দেখেছে, তার সাথে গুলিও দেখেছে এবং গুলি চালাতেও দেখেছে। ওর মা ইরাকে সান্ত্বনা দিচ্ছে। বিকেলে ইরার বাবা অফিস শেষ করে বাসায় এসে দেখে ইরা ওর মায়ের কোলে শুয়ে আছে। উনি ইরার এমন অবস্থা দেখে পাশে গিয়ে বসে। কি হয়েছে আমার মেয়েটার? তোমার মেয়ে অনেক ভয় পেয়ে আছে, কি হয়েছে ওর? তুমি ইরার মুখে শুনে নাও। কি হয়েছে ইরার মা? বল আমাকে, কেন এত ভয় পেয়ে আছিস? এরপর ইরা ওর বাবাকে সবকিছু বলতে থাকে। ইরার কথা শুনে উনি খুব চিন্তিত হয়ে পড়ে। উনি নিজের মেয়েকে বলে, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তাছাড়া ওদের সাথে আমাদের যায় না, তুই একটু সাবধানে থাকবি। ওই লোকগুলোকে দেখলে একটু দূরে দূরে হাঁটবি। তাছাড়া তোকে কে বলেছে ওদের সাথে লাগতে যেতে? বাবা, তুমি যেখানে আমাকে সাহস দিবে তা না করে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। এইদিকে ইরা রেস্ট নেয়। অন্যদিকে আকাশ পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওর বাবার অফিসে যায়। ওখানে আকাশ কাজ করে। শুধু এই কাজ না, তার সাথে পড়াশোনা, মারামারি আর অফিস, এই তিনটা কাজই আকাশ একমাত্র করে। আকাশের ক্লাস 11:30, তাই সকালে আকাশ চলে আসে অফিসে। ওখানে 1 ঘন্টা থেকে আবার চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির ক্লাস শেষ করে এক হয় মারামারি করবে, নয়তো অফিসে এসে কাজ করবে। আকাশ যখন অফিসে আসে তখন সবাই কিছুটা ভয়ে থাকে, কেননা আকাশ কাজের সময়ে টাইম পাস করা একদম সহ্য করে না। অফিসের ভিতর কোনো ছেলে মেয়ে একসাথে কথা বলতে পারবে না। যদি বেশি কথা বলার থাকে তাহলে লাঞ্চ টাইমে কথা বলতে সুযোগ দেওয়া হয়। অফিসে এসে ক্লাস করার পর ভার্সিটিতে ঢুকে। ঠিক তখনই একটা মেয়ে চিৎকার করে ওঠে, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কোন শালার ঘরের শালা আমাকে ধাক্কা দিল রে, এখন আমার কি হবে রে? ন্যাকা কান্না করতে করতে এইভাবে কান্না করতে থাকে। এতক্ষণ মেয়েটির এই ড্রামা সহ্য করতে করতে আকাশ বিরক্ত হয়ে যায়। তাই মেয়েটির উদ্দেশ্যে বলে, হে মেয়ে, রাস্তা থেকে সরো। ওই রাস্তা কি তোর? আমার হাতে যাবে কেন? ওই তাহলে কেন জিজ্ঞেস করেছিস? সামনের থেকে সরে না গেলে আমি গাড়ি নিয়ে ভেতরে যাব কিভাবে? আরে রাখ তোর ভিতরে যাওয়া, আমাকে ধাক্কা যে মেরেছিস, এখন তো তোকে আমি। হে মেয়ে, ভালো হবে না কিন্তু। খারাপের তো কিছু দেখালামই না। দাঁড়া, তোকে আমি। গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে যায়। ওখানে গিয়ে তো আকাশ আশ্চর্য হয়ে যায়, কেননা মেয়েটি অন্য কেউ না, বস্তির সামনে থাকা সেই মেয়েটি। এই যে মিস্টার, আপনার সবটা দেখা হয়ে গেলে এবার সামনে কি এগোনো যাবে? সামনে তো আমি যাব। আমাকে তাহলে হসপিটালে নিবে কে? সেটা আমি কি করে বলবো? ধাক্কা দিলেন আপনি, আমার না জানি শরীরের কি কি ভেঙেছেন। কিছু ভাঙেনি, বুঝলেন আপনি? ভেঙেছে নাকি না ভেঙেছে তা জেনে আপনি কি করবেন? নিজের মতো করে চলে গেলে কি হবে? আমাকে হসপিটালে নিয়ে চলুন। আমি পারবো না। না গেলে আমিও কোথাও যাচ্ছি না। কি মেয়ে রে বাবা, নড়ছেই না। আসলে একবার হসপিটালে নেওয়া দরকার। কি ভাবছেন? হ্যাঁ, চলুন হসপিটালে। ইরাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডক্টরকে সবটা বলে ইরা। ডক্টর ইরাকে চেক আপ করতে থাকে এবং কিছু টেস্ট দেয়। ওই টেস্টগুলো ইরা জোর করিয়ে আকাশকে দিয়ে করিয়ে নেয়। 1 ঘন্টা পর রিপোর্ট বের হয়। ওই রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখায়। ডক্টর রিপোর্ট দেখে কি বুঝতেছেন? রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে আপনার পায়ের একটা হাড়। ও বাবা গো, মা গো, আমার হাড় ভেঙে দিল গো। এখন আমি হাঁটবো কি করে? কে আমাকে বিয়ে করবে? আপনার কিছু হয়নি? সত্যি বলছেন নাকি টাকা বাঁচাতে বলছেন? এই যে মিস্টার, আপনার নাম্বার দিন। যদি কখনো ব্যথা করে আপনার খবর করে ছেড়ে দিব। কি ডেঞ্জারাস মেয়ে আপনি। এখনো তো কিছুই দেখলেন না, সামনে শুধু দেখতে থাকুন। ডক্টর, তাহলে আমি আসি। এই আসবেন মানে? নাম্বার দিন আগে। ওনার থেকে সাবধানে থাকবেন, নয়তো আপনার কপালে শনি আছে। তাই তো দেখছি। নিন নাম্বার, এটা আমার নাম্বার। তবে বিনা প্রয়োজনে যদি কল দিয়েছেন তাহলে আপনার খবর আছে, বলে দিলাম। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ইরা ওর রাস্তায় যায় আর আকাশ ওর রাস্তায়। আজকে তো ভার্সিটির ক্লাস শেষ, তাই ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশের মা অবাক হয়, কেননা আকাশ দুপুরে বাড়িতে আসে না।
কিন্তু আজকে যাও এসেছে তাও রেগে বাড়িতে এসেছে। আকাশ, তোর কিছু হয়েছে কি? অনেক কিছু হয়েছে। কেন, আজকে যা ঘটলো না তা শুনে তোমার হুশ উড়ে যাবে। তা কি সেটা? আমি একটু শুনি। আর বলো না, আমি ভার্সিটিতে যাওয়ার পর এরপর সব কিছু বলতে থাকে। এভাবে সব ঘটনা শোনার পর আকাশের মা হাসতে হাসতে শেষ। মা, তুমি হাসতেছো? হাসবো না তো কি করব? তোকে যে মেয়ে এরকম করতে পারে সে মেয়ে তো কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা ওই মেয়ের মাঝে লুকিয়ে আছে। নয়তো যে মেয়ে তোকে ভয় পায়নি, আমার বিশ্বাস ওই মেয়ে আর কাউকে ভয় পাবে না। একদম হেসো না মা। ওই মেয়েটা আমি দ্বিতীয়বার সামনে পেলে কি করব আমি তা না নিজেও জানি না। তুই তো বলেছিলি ভার্সিটিতে দেখা হয়েছে, তাহলে তোর সাথে ভার্সিটিতে গেলে অবশ্যই দেখা হবে। হতেও পারে, মেয়েটাকে আগে কখনো দেখিনি, মনে হয় ফার্স্ট ইয়ারে হবে। তাই হবে হয়তো, তোর সাথে ভালো মানাবে। তুমিও না, কি থেকে কি বানিয়ে দিলে তুমি। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে ওর আস্তানায়। আস্তানায় এসে আকাশের কাছে একটা কন্ট্রাক্ট আসে। কন্ট্রাক্টে লেখা ছিল একটা বস্তি দখল করে নিতে হবে, যার জন্য 1 কোটি টাকা আকাশকে দেওয়া হয়েছে। আকাশ ওই টাকাটা নেয় এবং ওই ঠিকানায় লোক পাঠিয়ে দেয়। মানে আবির ওখানে যায়। আবির ওই বস্তিতে যায়। ওরা বস্তির মানুষকে এই জায়গা ছেড়ে দিতে বলে এবং তার বিনিময়ে ওখানে থাকা 15টা ঘরের মধ্যে এক একটা ঘরকে 10 লক্ষ টাকা করে অফার করে। তারপর কি হবে? ওরা কি রাজি হবে নাকি ওদের থেকে জোর করে নিতে হবে? এমন কিছুই ওরা প্রত্যাশা করছে। সেজন্য লোকজন বলতে থাকে, দেখুন, আমরা এই বাড়ি ছেড়ে দিলে থাকবো কোথায়? চিন্তা করবেন না, আপনাদের জন্য আলাদাভাবে মানে আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা ওই জায়গায় আরামে থাকতে পারবে। আমরা নিজে আপনাদের জন্য জায়গা খুঁজে দিব, ওখানে আপনাদের জন্য ঘর তৈরি করে নিব। তারপর আপনারা ওই জায়গায় আপনাদের মালামাল নিয়ে চলে যেতে পারবেন। তা তো বুঝলাম, কিন্তু আপনারা যদি আমার সাথে চিট করেন? দেখুন, আমরা কোনো চিট করব না, আমরা জায়গা দেখাবো আপনাদের, এরপর ওই জায়গায় ঘর বানিয়ে দেবো আপনাদের। এত সুযোগ সুবিধা দিলে তো আমরা রাজি। তার জন্য এই কাগজে আপনারা নিজেদের একটা করে সাইনার টিপস সই দিবেন। কেন? আপনাদের জন্য 7 দিনের ভিতরে ঘর তৈরি হয়ে যাবে। এরপর যদি আপনারা না যেতে চান, সেটা শুধু মাত্র একটা চুক্তিপত্র। ঠিক আছে, কোথায় স্বাক্ষর করতে হবে বলেন? এই যে এই জায়গায় স্বাক্ষর করেন। এরপর একে একে সবাই স্বাক্ষর করতে থাকে। মোট 15টা ঘরে যারা আছে ওরা সবাই স্বাক্ষর করে দেয়। তার বিনিময়ে আবির ওদের 5 লক্ষ করে টাকা দিয়ে দেয়। কি ব্যাপার, আপনি তো বলছেন 10 লক্ষ টাকা দিবেন? দিব তো, যেদিন আপনার এই জায়গা ছেড়ে দিবেন ওই দিন বাকি টাকাটা পাবেন। ঠিক আছে। আবির চলে আসে ওখান থেকে এসে আকাশকে জানায়। আকাশ সবটা শুনতে থাকে। সবটা শুনে আকাশ খুশি হয়, কেননা আকাশ যেভাবে আবিরকে শিখিয়ে দিয়েছিল আবির ঠিক সেভাবে কাজটা করেছে। এখন তাহলে ওই জাফর ইকবালকে কল দিয়ে জানিয়ে দাও যে তার কাজটা শেষ। ঠিক আছে, তাই হবে, আমি তাহলে জানিয়ে দিচ্ছি। তাই করো। তার সাথে আরও একটা কাজ করো, জাফর থেকে বাকি 2 কোটি টাকা পাঠাতে বলো এবং ওই লোকগুলোর থাকার জায়গাও জাফরকে বলো বানিয়ে দেওয়ার জন্য। চিন্তা করবেন না, আমি সব কিছু দেখে নিব। আকাশ চলে আসে। এদিকে আবির জাফরের সাথে সবকিছু ডিল করে নেয়। অন্যদিকে পরের দিন আকাশ চলে আসে আবারও ভার্সিটিতে এসে আবারও ইরার সাথে দেখা হয়। ইরা আকাশকে দেখে কাছে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? কেন, গতকালকে কি দেখেন নাই? দেখেছি, তবে একটা কথা। কি কথা, তাড়াতাড়ি বলুন। আমার পা এখনো ব্যথা রয়ে গিয়েছে। ব্যথা থাকলে এত জোরে দৌড়ে এসেছেন কি করে? এই রে, কি বলবো এখন? কি হলো, কথা কেন বলছেন না? না মানে এখন যে দৌড়ে আসলাম তার জন্য এমনটা হয়েছে। ও তাই বলেন। তা এখন শুনুন, আমাকে যেতে হবে। আমি তো আপনাকে ধরে রাখিনি। ধ্যাৎ, আকাশ যেতে থাকে। ইরা মুচকি হাসি দিয়ে যে সামনের দিকে যেতে থাকবে তখন পিছন থেকে কেউ একজন ইরার হাত ধরে ফেলে। ইরা তো ভেবেছিল আকাশ ধরেছে, তাই পিছনে তাকায়, কিন্তু পিছনে তাকিয়ে অন্য কাউকে দেখে। ইরা একটু রেগে যায় এবং সে ব্যক্তির গালে একটা চড় দেয়।
তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। সাহসের কি দেখলি তুই? থাকিস তো বস্তিতে, এত ভাব কিসের? ওই ভাবের কি দেখলি? তাছাড়া বস্তিতে থাকলে ওই জায়গার একটা নাম আছে। তাছাড়া আমি যেহেতু বস্তিতে থাকি সেজন্য আমার পিছনে কেন পড়ে আছিস? ভালো লাগে তোকে? সবে মাত্র থাপ্পড় খেয়েছিস, এরপর যদি এমনটা করেছিস তাহলে দেখবি তোর অবস্থা আমি কি করি। কি করবি তুই দেখি? তুই শুধু আমাকেই দেখলি, কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এখনো তুই দেখিসনি। দেখতেও চাই না, এখন আমার পথ ছাড়, নয়তো ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই? দেখি তোর কত ক্ষমতা। ছেড়ে দে বলতেছি, নয়তো আমি চিৎকার করব। এটা ভার্সিটি, এখানে সবাই আমাকে ভয় পায়, তাই ভালো হবে তুই রাজি হয়ে যা, নয়তো মোটেও ভালো হবে না। ইরা এতে আরও একটা থাপ্পড় দেয়। এবার রকি রেগে গিয়ে ইরাকে জোর করে ধরতে যাবে, তখন আকাশ পিছন থেকে রকির ঘাড়ে হাত দেয়। কে রে? পেছনে না তাকিয়ে দেখবি কি করে? জানি না। তুই কার সাথে পাঙ্গা দিচ্ছিস? তুই তুই নিজেও জানিস না তুই কার সাথে পাঙ্গা দিয়েছিস, তাই ভালো হবে এখান থেকে চলে যা। তোকে তো আমি... পিছনে ফিরে আকাশকে ঘুষি দিতে গেলে আকাশ হাত ধরে ফেলে। এতে রকি তো অবাক হয়ই, সাথে ইরাও, তার সাথে ভার্সিটিতে থাকা সব ছাত্রছাত্রী। কেননা রকি খুবই পাওয়ারফুল একটা লোক, ওকে সবাই ভয় পায়। রকিকে মারাতে ওরা একটু বেশিই অবাক হয়। তোর সাহস তো কম না, তুই আমাকে মেরেছিস। সবে তো তোকে মেরেছি, কিছুক্ষণ পর তোর পুরো গোষ্ঠী শুদ্ধ মারবো, তাই যেখান থেকে এসেছিস ওখানে ফিরে যা তাড়াতাড়ি করে। তোর এত বড় সাহস? কথাটা বলে রকি তেড়ে আসে আকাশকে মারার জন্য। আকাশও কম না, 10টা মারে আর 2-3টা খায়। 5 মিনিটের মধ্যে রকি মার খেয়ে শুয়ে আছে। রকির চারপাশে কিছু লোক আসে, ওরা রকিকে পড়ে থাকতে দেখে মারার জন্য আসে। আকাশ ইরাকে একটু সাইডে দাঁড় করায়, সাইডে দাঁড় করিয়ে চলে আসে রকির কাছে। রকির কাছে আসবে ততক্ষণে রকি অজ্ঞান হয়ে যায়। এই ছেলেটাও অজ্ঞান হওয়ার সময় ফেলে না। ভেবেছিলাম আরো কিছুক্ষণ মারবো ওকে, কিন্তু তাও হলো না। ধেত, আমার মুডটাই খারাপ করে দিল। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে ক্যান্টিনে বসে আছে। তখন অনেক মেয়ে উকি মেরে আকাশকে দেখার চেষ্টা করেছিল। আকাশ তো কোনো পাত্তাই দিচ্ছে না। কেন এমনিতে মেয়েদের গা ঘেঁষে কথা বলার অভ্যাস নেই। কিছুক্ষণ পর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? কেন আবার? আমাকে বাঁচানোর জন্য। এটা কোনো ব্যাপার না, তার যে কথাটা বলার ছিল। কি কথা? ওই ছেলেটাকে আগে তো কখনো আমি এই ভার্সিটিতে ওকে দেখিনি। আসলে ওই ছেলেটা এবার নতুন, আমার ক্লাসেই পড়ে, কিন্তু অনেক খারাপ একটা ছেলে ও। যা একটা কথা বলার ছিল। আপনার কি কথা? আজকে আমি আপনাকে খাওয়াবো। কেন? এত বড় উপকার করলেন আমার, সেজন্য। ঠিক আছে। ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। তবে একটা জিনিস খেয়াল করে, মেয়েটার পার্সে বেশি টাকা নেই। তাই আকাশ কৌশলে ইরার পার্সে 10,000 টাকা রেখে দেয়। ওই টাকাগুলো যে দিয়েছে ইরা তো বুঝতেই পারেনি। ইরা বাড়িতে চলে আসে, এসে ওর পার্স খুলে দেখে 10,000 টাকা পড়ে আছে। ইরা তো অবাকই হয়, কেননা কিছু বুঝতে পারছে না কি থেকে কি হতে চলেছে। তখন খেয়াল করে আকাশের কথায়, কেননা ওকে কথায় ব্যস্ত রাখে, ওই সময়ে দিয়েছে মনে করে। কিছুক্ষণ পর ইরা ওর বাবাকে দেখতে পায়। কিরে মা, কখন এলি? এই তো বাবা, কিছুক্ষণ আগে। তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আজকে তো আমি অফিসে যাইনি। কেন বাবা, তোমার কিছু হয়নি তো? আমার বুকে ব্যথা হয়েছিল, অফিস থেকে ছুটি নিয়েছি। ডক্টর বলেছে একটু রেস্ট করতে হবে। টেস্ট করে আমি ডক্টর দেখাই। ডক্টর কি বলেছে বাবা? ডক্টর তো বলছে অপারেশন করতে হবে, কিন্তু কিন্তু কি বাবা? অপারেশনে অনেক টাকা খরচ হবে। তাতে কি, তুমি অপারেশন করাও। এমনিতে সব টাকা দিয়ে ডক্টরের টেস্ট করতে হলে সংসার চলবে কি করে, তাই ভাবছি। তখনই ইরার খেয়াল হয় ওই 10,000 টাকার কথা। তাই ইরা অন্য কিছু না ভেবে টাকাগুলো ওর বাবার হাতে দেয়। এত টাকা তুই কোথায় পেলি? যেখান থেকে পেয়েছি, তুমি এখন এইগুলো খরচ করো। তা না হয় করলাম, কিন্তু আমি অপারেশন করব কি করে? তা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি অফিসের বসের সাথে কথা বলো। আমার পক্ষে তো যাওয়া সম্ভব না। তুই আমার এই রিপোর্টগুলো নিয়ে যা, দেখ কিছু করতে পারিস কিনা। তাহলে আমি কাল সকালেই যাব।
অন্যদিকে আকাশ জাফরের কাছ থেকে সব টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে রেখে দেয়। পরের দিন সকালে আকাশ যখন বাড়ির কথা বলে তখন জাফর তা অস্বীকার করে, কেননা সে বাড়িটা করবে না। তাহলে আপনি যদি আপনার কথা রাখতে না পারেন, তাহলে আমিও ওই লোকগুলোকে এখান থেকে সরাবো না। কথাটা আপনার মাথায় রাখবেন। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতেছো? ধরে নিন তাই করেছি, তবে কথাটা মনে রাখবেন, আমি কোনো মতেই এই বস্তি আপনাকে নিতে দিব না। দেখা যাক কি করে এই বস্তি আদায় করতে হবে, তা আমি খুব ভালো করেই জানি। এইদিকে আকাশ কথাগুলো আবিরকে জানায়। আবিরও কোনো দ্বিমত পোষণ করেনি, কেননা মাফিয়া হলেও মানুষের ক্ষতি করে না আকাশ, নিজের মতো করে কাজ করতে থাকে। সাথে আবিরকে পাঠায় বস্তিতে, ওখানে আবিরকে সবকিছু শিখিয়ে দেয় কি কি করতে হবে। আবিরও কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা বের হয়ে চলে আসে অফিসের দিকে, অন্যদিকে আকাশ চলে আসে বস্তিতে, কেননা আকাশ খবর পেয়েছে জাফর ওর কিছু লোক পাঠিয়েছে বস্তি দখল করার জন্য। তাই ওখানে আসা আকাশের, ওখানে জাফরের লোকদের আকাশ মারতে থাকে এবং ওদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়। তখন কল আসে। হ্যাঁ বলো, কি হয়েছে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? আগে আয়, তারপর তোকে বলতেছি। ঠিক আছে। আবির, তুই এখান থেকে কিছু লোককে রেখে যা, যাতে কোনো সমস্যা হলে মোকাবেলা করতে পারিস। আমি কেন একটু বাহিরে যাব। আকাশ চলে আসে অফিসের দিকে, ওখানে থেকে চলে আসে নিজের রুমে। ওখানে আসার পর আকাশকে ডাক দেয়। আকাশ ওর বাবার রুমে চলে আসে। কি হয়েছে? আমাদের এখানে কাজ করে। এরপর সব ঘটনা বলতে থাকে, সবটা বলা শেষ করে। এরপর আকাশ কিছু ডিসিশন নেয়। তা ওনার পক্ষ থেকে কে এসেছে? এই তো ওনার মেয়ে এসেছে। আচ্ছা, তাহলে আমার রুমে পাঠিয়ে দাও, আমি সবটা বুঝিয়ে বলছি। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আকাশ যাওয়ার সময় ইরাকে দেখে, তাই মুখটা লুকিয়ে ফেলে, কেননা দেখলে তো চিনে ফেলবে। তাই লুকিয়ে ওর রুমে চলে আসে। কিছুক্ষণ পরে ইরা রুমে আসার আগে, আসবো স্যার? হ্যাঁ আসুন। ইরা ভিতরে ঢোকার আগে আকাশ মুখটা লুকিয়ে নেয়। মুখ লুকিয়ে ইরাকে বলে, তা কি জন্য এসেছেন? আমি আমার বাবার অপারেশনের ব্যাপারে কথা বলতে এসেছি। তা যে কথা বলার ছিল, আপনার বাবা বলল আপনি যা বলবেন তাই হবে। রিপোর্টগুলো দিন। ইরা রিপোর্টগুলো দিলে আকাশ দেখতে থাকে, দেখে সমস্যাটা অনেক। তাই এখানকার সবচেয়ে বড় হসপিটালে একজন ডক্টরের কার্ড নেয়, তার সাথে একটা লিখিত স্টেটমেন্ট দেয়। আপনি আপনার বাবাকে নিয়ে এই হসপিটালে যাবেন, ওইখানে ওই ডক্টরকে কাগজটা দেবেন, তারপর আর কিছু বলতে হবে না। হসপিটাল সব খরচ কোম্পানি বহন করবে, আর এখানে 20,000 টাকা আছে। আপনার যাতায়াত খরচ ও কিছু খরচ এখান থেকে খরচ করবেন। এক কথায় হসপিটালে কোনো খরচ দিতে হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। চিন্তা করবেন না, এর বিনিময়ে আমি হয়তো কিছু চাইবো আপনার কাছে, দিতে হবে তো। দেওয়ার মতো হলে আমি অবশ্যই আপনাকে দিব। ঠিক আছে, একটা কথা বলার ছিল। কি কথা? আপনার বাবাকে বলেন আপনার বিয়ে কখন দিতে চাইছে, আমার সাথে যোগাযোগ করতে বলেন। ইরা এতে কিছুটা লজ্জা পায়, তবুও লজ্জা ভুলে গিয়ে ঠিক আছে। রুম থেকে বের হয়ে ইরা ওর বাবা মাকে সবটা জানায়। ওর কথা শুনে ওনারা অনেক খুশিও হয়। ওনারা কখনো ভাবতে পারেনি ওনারা এত কিছু করবে। ইরা তাই দেরি না করে ওই হসপিটালে চলে যায়। ওখানে আকাশের বলা ডক্টরের সাথে কথা বলে, সব রিপোর্ট দেখায়। উনি সবটা দেখে ইরাকে বলে, চিন্তা করবেন না, আকাশ স্যার যখন বলেছে তখন আপনার বাবাকে আমরা সর্বদা দেখে শুনে রাখব। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ ডক্টর। তা এই হসপিটাল? এই হসপিটালের মালিক উনি নিজেই। আমি কি বাবাকে কালকেই নিয়ে আসবো? নিয়ে আসতে পারে। ইরা চলে যায়। অন্যদিকে রকি হসপিটালে পড়ে আছে আজ 2 দিন ধরে, এখনো জ্ঞান ফেরেনি ওর। তাই বাহিরে দাঁড়িয়ে আছে জাফর ইকবাল। রকির বাবা হচ্ছে জাফর ইকবাল, আপনারা অনেকে তাকে চিনেন। জাফর ইকবাল এখনো জানতে পারেনি কে বা কারা এই কাজটা করেছে, তাই উনি অনেক খোঁজ লাগিয়েছে, কিন্তু এখনো জানতে পারেনি। অন্যদিকে আকাশ অফিসে বসে বসে ভাবছে
তখন আকাশের বাবা ওই রুমে আসে, কেননা আকাশ কি ডিসিশন নিয়েছে তা জানার জন্য। আসবো কি? আরে বাবা, আসো তুমি। তা তুই কোন ডিসিশন নিয়েছিস? হ্যাঁ বাবা, আমি ওনাকে বলেছি ওনার বাবার সব চিকিৎসার দায়িত্ব আমাদের কোম্পানির। ভালো কাজ করেছিস। তাছাড়াও উনি এই কোম্পানিতে 15 বছর ধরে কাজ করেছে। তাছাড়া আমি চাই, ওনার মেয়ে আছে, ওনাকে এই কোম্পানিতে চাকরি দিতে। তুই কি বলিস? বাবা, তা পরে দেখা যাবে। তাছাড়া আগে ওনার বাবা সুস্থ হয়ে আগে এখানে কাজ করুক। তাছাড়া ওনার এখানে কাজ করার এখনো 6 মাস বাকি আছে, তারপর না হয় আমরা ওনাকে এই অফার দিব। ঠিক আছে, তবে তোকে একটা কথা বলার ছিল। কি কথা? কথাটা হচ্ছে ওনার মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, কথাবার্তা অনেক সুন্দর করে বলে। তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। মানে আরে কিছু না, তুমি কাজ করো না তোমার। তোর মতিগতি কিছুই বুঝতে পারি না। বুঝলে তো, তুমি আমার চেয়ারে বসতে আর আমি তোমার চেয়ারে। ভালোই মজা করতে পারিস। আচ্ছা তুই নিজের কাজ কর, আমি রুমে যাই। কিছুক্ষণ পর ইরা ওর বাবাকে নিয়ে চলে আসে হসপিটালে। ওখানে ডক্টর ইরার বাবাকে সব রকম টেস্ট করাতে থাকে। ইরাও কোনো রকম আপত্তি করেনি। ডক্টর সব রকম টেস্ট করার পর, ডক্টর, কি বুঝতেছেন? দেখুন, ওনার এই রোগটা অনেক দিনের, সেজন্য অনেক ক্রিটিক্যাল ব্যাপার। কেন ডক্টর? কারণ ওনার এই রোগটা 1 বছর ধরে রয়েছে। কি, 1 বছর ধরে? তাই অপারেশন করতে একটু বেশি ক্রিটিক্যাল ব্যাপার, তাই সাবধানে করতে হবে। তার জন্য বন্ড পেপারে আপনার সই করতে হবে। কি বলছেন? কেন? রোগটা পুরনো, সেজন্য অপারেশন করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেজন্য আপনাকে বন্ড পেপারে সই করতে হবে। ইরার কাছে কোনো উপায় নেই, কেননা অনেক কিছু হতে চলেছে। ইরা কি করবে? কিছু করতে পারবে না। তাই কোনো কিছু না ভেবে সাইন করে দিল। এইদিকে ইরার বাবার অপারেশন হচ্ছে, অন্যদিকে আকাশ চলে আসে হসপিটালে। হসপিটালে আকাশকে দেখে ইরা ওর সামনে আসে। কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমি কি আসতে পারি না? পারেন, কিন্তু কেন এসেছেন? আমি এসেছি এমনে। তা আপনার বাবার অপারেশন কখন হবে? আমার বাবার অপারেশন আপনি কি করে জানেন? না মানে আমি তো, আচ্ছা বাদ দিন, এখন এটা বলুন আপনার অপারেশন কখন হবে? এই তো কিছুক্ষণ পর। তাহলে আমি কি অপেক্ষা করব? অপেক্ষা কেন করবেন? আপনার বাবা এখানে, তাই ভাবলাম অপেক্ষা করতে থাকি। এইদিকে আকাশও ইরা বসে বসে কথা বলতে থাকে। অন্যদিকে রকিও একই হসপিটালে ভর্তি। রকিকে মারার সময় কয়েকজন দেখে নিয়েছিল। আকাশকে ওরা দেখে চিনে ফেলে। দেখ তো, ওই ছেলেকে ওই মেয়েটাকে চিনতে পারিস কিনা। অন্যদিকে আকাশও সামনে তাকিয়ে ওদের দেখে ফেলে, তাই ইশারা দিয়ে ইরাকে তাকাতে বলে। এরা তো রকির লোক, তার মানে কি রকি এখানে এই হসপিটালে? হতে পারে। এখন এখানে থেকে চলো, তাড়াতাড়ি করে বের হতে হবে। আমি বের হয়ে গেলে বাবাকে কে দেখবে? আরে আমরা এখানে থাকলে আপনার বাবাও বিপদের মুখে পড়ে যাবে। তাহলে চলুন এখান থেকে। ওরা দুজন হসপিটাল থেকে বের হয়ে যায়। ইরা বের হয়ে যাওয়ার পর রকির লোকেরা আকাশের পিছনে পড়ে যায়। আকাশ ইরাকে গাড়িতে তুলে নেয়। এইদিকে জাফর বস্তিতে যায় বস্তি দখল করার জন্য। ওখানে আবিরকে দেখতে পায়। এ কি, তুই এখানে? কেন, আসলে কি সমস্যা আছে? তাছাড়া তোমরা এখানে জোর করে বস্তি দখল করে নিবে, তা কি হতে দেওয়া যায়? দেখ, তার জন্য তোদের আমি টাকা দিয়েছি, তাই এখনই এই জায়গা ছেড়ে দে। কখনোই না। তাছাড়া বস বলে দিয়েছে এখান থেকে যেন আমি না সরি। তাহলে তোকে আজকে এখানে মরতে হবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বস্তির পথ ধরে আসছিল। তখন আবিরকে দেখতে পায়, তাই গাড়ি থামিয়ে ওখানে যায়। কি হয়েছে এখানে? তুই কে রে? আমাদের দুজনের মাঝে নাক কেন গলাচ্ছিস? আমি তো গলাবো, তাই চুপচাপ এখান থেকে চলে যা। তাছাড়া এখানে আমি চাই না কারো কোনো ক্ষতি হোক। অন্যদিকে ওই লোকগুলো আকাশের পিছনে পিছনে চলে এসেছে বস্তির কাছে। ওরা আসাতে জাফর ইকবালকে দেখে, ওনার কাছে যায়। বস, এই ছেলেটাই রকি স্যারকে মেরেছে। কি এত বড় সাহস? ও আমার ছেলের গায়ে হাত দিয়েছে, ওকে তো আমি কখনোই ছাড়বো না। এই তোরা আগে এই ছেলেকে মার, তারপর আমি অন্যদিকে দেখবো। জাফরের লোক মারার জন্য আসে। আকাশ ওখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চালিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে জাফর সহ ওর লোক পিছনে যেতে থাকে।
আবির কল দেয়। আকাশ কল রিসিভ করে মানা করে দেয়, কেননা এখন কিছু করা যাবে না সেজন্যে। অন্যদিকে অনেক দূরে এসে ইরাকে আবারও হসপিটালের সামনে নামিয়ে দেয়। তার সাথে এটাও বলে সাবধানে থাকার জন্য। ওখান থেকে একটা জঙ্গলের ধারে চলে আসে। ওখানে জাফরের লোকও আসে। এই তোরা আশেপাশে সব জায়গায় খোঁজ ওদের, যেখানে পাবি সেখানে ওদের মেরে ফেলবি। ঠিক আছে বস। ওরা অনেক খোঁজার পরও আকাশকে পেল না। সে ফাঁকে কৌশলে এক এক করে জাফরের লোকদের লুকিয়ে লুকিয়ে মারতে থাকে। এক এক করে অনেককে মেরে ফেলে। জাফর ব্যাপারটা বুঝতে পারে, কেননা কোনো ঝামেলা তো হয়েছে, সেজন্য ওখান থেকে পালিয়ে চলে আসে। আকাশ পরে ওখান থেকে চলে আসে হসপিটালে। আপনি এসেছেন? হ্যাঁ, তা আপনার বাবার অপারেশন কি হয়েছে? ডক্টর একবার তো বের হয়েছে, বলল আরও 1 ঘন্টা লাগবে। তার উপর ওনার রক্তের প্রয়োজন, সেজন্য ওনারা রক্তেরও ব্যবস্থা করেছে। তাহলে তো ভালো। তা যে কথাটা বলার ছিল, আমাকে এখন যেতে হবে। সাবধানে যাবেন। যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু যোগাযোগ করব কি করে? ও হ্যাঁ, তাই তো, এই নিন নাম্বার। নাম্বার দিয়ে চলে আসে। অন্যদিকে ওখান থেকে চলে আসে আস্তানায়। ওখানে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। ওই কাজগুলো করতে থাকে। অন্যদিকে জাফর ইকবাল ওনার ছেলের কাছে এসে বসে। তুই কিছু ভাবিস না রকি, তোকে যে হাল করেছে ওকে আমি কখনোই ছাড়বো না। তোরা এই হাল যারা করেছে। বস, আজকে তো হাতের কাছে পেয়ে ওকে কিছু করতে পারলেন না। কথাটা বলার প্রয়োজন ছিল কি? তার মানে বাবা, তুমি ওই ছেলেকে কিছু করতে পারলে না? বাবা তুই কিছু চিন্তা করিস না, আজকে ও বেঁচে গেল তো কি হয়েছে, এবার থেকে ওকে বাঁচিয়ে রাখবো না। তাই একটা কথা, তুই ওকে সুস্থ হও, তারপর আমি ওর খবর দেখাচ্ছি। ওই ছেলেকে তো আমি দেখে নিব। 3 দিন পর ইরা ওর বাবাকে নিয়ে বাড়িতে চলে আসে। কেননা বাড়িতে আসার পর ইরা ওর বাবাকে খাটে শুইয়ে দেয়। ওর মা সেবা করতে থাকে। অন্যদিকে সব টাকা প্রায় শেষ, কেননা ইরার এই কয়েকদিনে সব টাকা শেষ হয়ে গেল। অন্যদিকে কিছুক্ষণ পর আকাশ আসে ওখানে। আকাশকে দেখে ইরার বাবা ঠিকই চিনতে পারে, কিন্তু আকাশ ইশারা করাতে উনি কোনো কথা বলেনি। এ কি, আপনি এখানে? কেন, আমি কি আসতে পারি না? তা তো পারেন, কিন্তু ঠিকানা পেলেন কোথায়? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন আপনার বাবা কেমন আছে? আমাকে না জিজ্ঞেস করে বাবাকে জিজ্ঞেস করেন। আঙ্কেল কেমন আছেন? আমি এখন ভালো আছি স্যার। বাবা, তুমি ওনাকে কেন স্যার বলছিস? থাক না, তা আপনারা এখন কেমন আছেন তা তো বললেন না। এখন আছি ভালো। এরা ওনাকে নাস্তা দে তাড়াতাড়ি করে। ঠিক আছে, দিচ্ছি। ইরা নাস্তা বানাতে চলে যায়। অন্যদিকে ইরার বাবা ও আকাশ কথা বলতে থাকে। ওনারা 10 মিনিট ধরে আলোচনা করতে থাকে। তার সাথে আকাশ ওনাকে ইরার ব্যাপারেও বলে। উনি এই খুশির সংবাদ শুনে তো বিশ্বাসই করতে পারছেন না। সত্যি আপনি ওকে চাকরিটা দিবেন? অবশ্যই দিব। তাছাড়া আপনি আমাদের জন্য তো অনেক করেছেন। কি আর করলাম, আপনারা এমন সময় আমার জন্য তো অনেক করেছেন। কোথায় যেখানে আমার লক্ষ টাকা খরচ হওয়ার কথা, সেখানে ফ্রি চিকিৎসা দিলেন আমার। আপনার প্রতি আমাদের একটা দায়িত্ব ছিল। তাছাড়া এখানে 10,000 টাকা আছে, বাকি সংসার খরচ করবেন। সাথে আপনার মেয়েকে বলবেন চাকরিটা যেন করে। যদি না করতে চাই তাহলেও বলবেন, তাহলে আমি অন্য লোক দেখব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার মেয়েকে রাজি করাবো। দরকার হলে ওর মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, আমার আরও একটা কথা বলার ছিল। কি কথা? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলছেন স্যার? কোথায় আপনি আর কোথায় আমরা? না করবেন না? ঠিক আছে, আমি তাহলে ইরার সাথে কথা বলে নেব। এখন না। কেন? আমি ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করব। তাই আমি আপনাকে এই জন্য বলে রেখেছি, যাতে করে আপনি ওর জন্য ছেলে না রেখে রাখেন। ঠিক আছে, আমি অনেক খুশি আমার মেয়েকে তোমার মতো একটা ছেলে আমার মেয়েকে ভালোবেসেছে। ওনারা এইভাবে কথা বলতে থাকে। 2 মিনিট পর ইরা আসে নাস্তা নিয়ে। নাস্তা করে আকাশ বেরিয়ে পড়ে। আকাশ যাওয়ার আগে একটা মুচকি হাসি দেয়। এতে করে ইরা কিছুটা লজ্জা পায়। ওখান থেকে আকাশ চলে আসে ওর আস্তানায়। বস, একটা কথা বলার ছিল। কি কথা? বস, জাফরের সাথে শত্রুতা করা কি ঠিক হয়েছে? কেন ঠিক হয়নি? উনি অনেক পাওয়ারফুল লোক, তাছাড়া আমরা তো আরেকজনের পাওয়ারে চলি। আরেকজনের মানে?
আপনি না বলেছেন আপনার উপরে আরেকজন আছে, উনি অনেক ডেঞ্জারাস? বলছিলাম নাকি? হ্যাঁ বস। চিন্তা করো না, কাল এখানে যাব, এই কার্ডটা দেখাবো। কাকে দেখাবো? কেনই বা দেখাবো? এই কার্ড দেখাও, তারপর দেখবে কি হয় না হয়। ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়তেছি। আবির বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, কেননা একসাথে এত রোলের অ্যাক্টিং যে আকাশের তারা আর হচ্ছে না। একসাথে এক ক্যারেক্টার। আস্তানার কাজ শেষ করে চলে আসে বাড়িতে এসে নিজের কাজ করতে থাকে। পরের দিন আকাশ অফিসে আসে। অফিসে এসে জানতে পারে ইরা চাকরি করতে রাজি হয়েছে। তাই আকাশ ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়। ওই দিন থেকে ইরা কাজ শুরু করে দেয়। ইরা কাজ তো করছে, কিন্তু এখন পর্যন্ত ওর বসকে দেখেনি। এইদিকে কিছুক্ষণ পর কল দেয় আবির। বস, একটু এখানে আসতে হবে। 1 ঘন্টার মধ্যে আসতেছি। 1 ঘন্টা পর আকাশ ওখানে গিয়ে পৌঁছায়। ওখানে দেখে সব বড় বড় মাফিয়ার লোক ওখানে বসে আছে। ওরা অনেকে আকাশকে চিনে, কেননা এরা জানে আকাশ কি। কিছুক্ষণ পর ওরা আকাশকে দেয় সালাম। বস, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন অবাক হচ্ছ? অবাক তো হবই। কিন্তু আপনার তো আমাদের বস। না, আমাদের সবার বস মিস্টার আকাশ। আমরা তো ওনার হয়ে কাজ করি। তার মানে আপনি যে বলতেন আমাদের সবার উপরে আরো একজন বস আছে, তাহলে কি ওনার কথাই কি বলেছেন? ওনার কথাই বলছি। তা বস, এখন কিভাবে আপনার সাহায্য করতে পারি? বেশি কিছু করতে হবে না, আমাকে কিছু আর্মস দাও, সাথে যা যা লাগবে সব দাও। চিন্তা করবেন না, সব কিছু পেয়ে যাবেন। তা একটা কথা বলার ছিল। কি কথা? জাফর ইকবাল আমাদের সাথে কথা বলেছে। কি কথা? উনি একটা লোক ও বস্তির লোকদের উঠানোর জন্য আমাদের সাথে কথা বলতে চেয়েছে। বুঝতে পেরেছি। তাছাড়া যে কথাটা বলা ছিল, জাফরের সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। কেন বস, কোনো সমস্যা হয়েছে কি? জাফর যে লোকটাকে মারার কন্ট্রাক্ট দিবে, ওই লোকটা আমি। তার সাথে যে বস্তির লোকদের উঠাতে হবে, সে বস্তি আমার দখলে। তাই জাফরকে এবার কি বলবে তা তোমরা নিজেরা ভেবে দেখো। চিন্তা করবেন না বস, আমরা তাহলে সামলে নিব। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি যাচ্ছি, আবিরের কাছে সব পাঠিয়ে দিও। ঠিক আছে, তাই হবে। আকাশ চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর ইরা ওর কাজ শেষ করে চলে আসে। তখন পথে ইরাকে দেখতে পায়। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাব? বাসায় যাচ্ছি। আমি নামিয়ে দিয়ে আসি। লাগবে না। আসুন, আপনার সাথে অনেক কথা আছে। কি কথা? আগে বসবেন তো, তারপর না হয় বলবো। ঠিক আছে। গাড়িতে বসে পড়ে। গাড়িটা বস্তির দিকে না নিয়ে গিয়ে একটা নদীর পাড়ে গিয়ে বসে পড়ে। এখানে কেন এসেছেন? কিছু কথা বলার জন্য। কি কথা? আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? আমার পিছনে আমার পরিবার আছে। তাছাড়া আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারবো না। আচ্ছা, তাহলে একটা কথা বলবো কি? কি কথা? আমরা একজন আরেকজনকে ভালোবাসি। যদি তোমার পরিবার রাজি না হয়, তাহলে আমার দুজনে আলাদা হয়ে যাব। তাহলে এটা বলুন, আমার মতো একটা বস্তির মেয়েকে কেন ভালোবাসবেন? আমি তোমাকে প্রথম দেখাতে ক্রাশ খাই, এরপর থেকে তোমাকে ভালোবাসতে শুরু করি। আমি তো বলেই দিয়েছি, আমার পরিবারের বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। তাই ভালোই হবে আমাকে না পটিয়ে আমার পরিবারের মন জয় করতে পারেন কি না, তাহলেই আমাকে পাবেন। শেষে একটা কথা বলবো। আবার কি কথা? হাতটা দেখি। হাত কেন দেখবেন? আগে দাও, তারপর না হয় বলতেছি। ইরা হাত বাড়িয়ে দেয়। আকাশ ওর পকেট থেকে তাড়াতাড়ি করে একটা আংটি ইরার আঙুলে পরিয়ে দেয়। এতে অনেক অবাক হয়। এটা কি করলেন? কিছু না, তোমাকে আপন করে রেখে দিলাম। তুমি তো বলেছো তোমার পরিবারকে পটাতে হবে, তাই মনে করো তাই গিয়েছি। সেজন্য আগে তোমাকে বুকিং করে রাখলাম। আপনাকে তো ইচ্ছে করতেছে কি ভালোবাসতে। উফ, মন চায় ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে। এখন তাহলে চলো, সন্ধ্যা হয়ে আসতেছে। চলেন। ইরাকে গাড়িতে উঠিয়ে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর ইরা ঘরে চলে যায়। কি হয়েছে মা, কেমন লেগেছে অফিস? বাবা, অফিস তো অনেক বড়,
তাছাড়া আজকে তো প্রথম দিন ছিল, সেজন্য কাজের চাপ খুব। সামনে জানি না কি হয় না হয়। তোকে একটা কথা বলার ছিল, তোর মাও বলবে। হ্যাঁ মা, বলো কি বলবে? তোর কি কাউকে পছন্দ হয়? মানে কাউকে কি পছন্দ করিস? কি যে বলো না মা, আমি এখনো নিজের জন্য কিছু ভাবিনি। তাছাড়া তোমাদের এই অবস্থায় রেখে আমি কি করে থাকবো তুমি বলো? তাছাড়া আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। তোমরা যাকেই পছন্দ করবে তাকেই বিয়ে করব। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মায়ের সাথে কথা বলে ইরার ব্যাপারে। তাও তোমরা দুজনেই বৌমাকে দেখে এলে, আমাকে তো একটু দেখাবে। মা, এই দেখো তোমার বৌমা। ও মা, কত সুন্দর একটা মেয়ে। আমি কালকে ওর জন্য কথাবার্তা বলতে যাব। মা, কালকে কেন যাব? তাছাড়া এখনো 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। ওর পড়া না, আমার তো পড়া বাকি আছে। 9টা মাস তুমি কষ্ট করো, পরীক্ষা দিয়েই আমি ইরাকে এই ঘরের বউ করে নিয়ে আসবো। সাথে ওর বাবা মাকেও নিয়ে আসবো, কেননা ইরা ছাড়া ওদের দেখাশোনা করার জন্য তো কেউ নেই। চিন্তা করিস না, তাই হবে। ওরাও এই বাড়িতেই থাকবে। তাহলে আমি যাই এখন। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে যায়, ওখানে ক্লাস করতে থাকে। তখন ক্লাস শেষ করে বের হয়, তখন সামনে দেখে রকি দাঁড়িয়ে আছে, সাথে ওর বাবাও। এ কি, তুই এখানে? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস তুই এত তাড়াতাড়ি আমার হাত থেকে বেঁচে যাবি? দেখ রকি, ভালো হবে না। আমি কিন্তু পুলিশকে কল দেব। যেখানে আমার বাবা আছে সেখানে পুলিশও আসবে না। পুলিশকে কল দেব। তোর বাবা কি প্রধানমন্ত্রী? ওই একদম গলা নামিয়ে কথা বল। এই তুই কে রে? কি তুই আমাকে চিনিস না? কে রে তুই? আমি তোকে চিনতে হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সামনে দাঁড়িয়ে এত জোর গলায় কথা বলতেছি। তোকে আজকে আমি কি করব নিজেও জানি না। রকি, তুই যা, ওই ছেলেকে গিয়ে এখনই বুঝিয়ে দে আমি কি করতে পারি না পারি। ঠিক আছে ড্যাড, আমি এখনই ওকে দেখিয়ে দিচ্ছি। রকি ওর লোকদের নিয়ে আকাশের দিকে আসছে। আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা আকাশ একা আর ওরা 15 জনের মতো হবে। রকি ওর বন্ধুদের নিয়ে যেই মারতে আসবে তখনই গেট দিয়ে কিছু পুলিশ ঢুকতে থাকে ভার্সিটিতে। পুলিশ ঢুকাতে জাফর আর রকি থেমে যায়। পুলিশ এখানে এসে আকাশ ও জাফরকে দেখে সালাম দেয়। কেমন আছেন আপনারা? এই তো ভালো। তো আপনি হঠাৎ এখানে কেন? আমি তো এসেছি এখানে একটা কাজে। তার যে কথাটা বলার ছিল, এখানে নাকি বোম আছে, তাই আপনারা তাড়াতাড়ি এই জায়গা ছাড়ার ব্যবস্থা করুন। পুলিশের কথা শুনে আকাশ মুচকি হাসি দেয়। এর ফলে জাফর বুঝতে পেরেছে যে এটা ওরই কাজ। আজকে তুই বেঁচে গেলি, তবে খেয়াল রাখবি এরপর তোকে আমি জীবিত ছাড়বো না। মনে রাখিস কথাটা। মনে থাকবে। তুইও মনে রাখিস, আমাকে মারাটা এত সহজ না। এইদিকে ওরা দুজনই দুই দিকে চলে যায়। অন্যদিকে আকাশ চলে আসে অফিসে। অফিসে যাওয়ার পর আকাশ ওর কেবিনে চলে আসে। কেবিনে আসার কিছুক্ষণ পর ইরা ফাইল নিয়ে কেবিনে আসে। কেবিনে ঢুকার পর স্যার, এই ফাইলে সাইন লাগবে। দিন ফাইলটা আমার হাতে। ফাইল হাতে দেয়। ফাইল সাইন করে আবারও ফাইল দিয়ে দেয়। হাতে ফাইল নিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। স্যার, আপনি এইদিকে কেন তাকাচ্ছেন না? কেন, আমার চেহারা দেখার জন্য কি এসেছেন? কই না তো। তাহলে আমাকে দেখে কি করবেন? তা আপনাকে কেন বলবো বলেন তো? তাহলে নিজের কাজে যান। ঠিক আছে স্যার, আমি নিজের কাজে যাচ্ছি। এইদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ইরা এই অফিসে কাজ করছে, অথচ একটি বারের জন্যও ওর বসকে দেখতে পেল না। মাসের স্যালারি নিয়ে ইরা ওর বাবা মায়ের হাতে তুলে দেয়। এই নাও বাবা, মা, আমার প্রথম মাসের স্যালারি। আমরা দুইজন অনেক খুশি হয়েছি। আমাদের মেয়েটা কবে এত বড় হয়ে গিয়েছে, আমরা তো খেয়ালই করিনি। মা, তুমিও না, কি যে বলো। অন্যদিকে আজকে আকাশ কিছু মাফিয়াদের নিয়ে একটা মিশনে যাবে, যে মিশনে জাফর ও রকির সাথে হবে। জাফর ও রকি একসাথে বসে আছে, কেননা ওরা আকাশের পরিচয় জেনে গিয়েছে। কিন্তু আকাশকে যে মারা গিয়েছেন তা এখনো জানতে পারেনি। আকাশ ওর লোকজন নিয়ে পুরো আস্তানা ঘেরাও দিয়ে রেখেছে।
যাতে করে জাফর ও ওর লোক কোনোভাবেই এখান থেকে পালিয়ে যেতে না পারে। কিছুক্ষণ পর গুলি চালার আওয়াজ শুনতে থাকে। এতে করে জাফর ও রকি ওদের লোকদের নিয়ে উল্টো হামলা করতে থাকে। এতে করে দুই দলেরই অনেক লোক মারা যায়। রকি, আমরা তো ওদের সাথে পারবো না মনে হয়। এখন কি করবি? বাবা, এখান থেকে পালানোর ব্যবস্থা করতে হবে। ওরা দেখি সব মাফিয়ার হেডরা এসেছে, যার জন্য এদের হারানো কঠিন হয়ে গিয়েছে। কিন্তু এরা কেন আমাদের উপর হামলা করবে তা জানাটা কি জরুরি। এখন এখান থেকে কিভাবে বের হবো তা তাড়াতাড়ি দেখতে থাকো। চলো আমরা ভিতরের দরজা দিয়ে পালিয়ে যাই। এই দরজা দিয়ে আমরা হাইওয়ে বোর্ডের সামনে চলে যাব। ওখান থেকে আমাদের ওরা খুঁজে পাবে না। তাহলে চল এখান থেকে তাড়াতাড়ি। ওরা দুজনে পালাতে থাকে। ওরা পুরো জায়গায় যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এভাবে অনেক লোককেই মেরে ফেলে ওরা। ভিতরে গিয়ে অনেক খোঁজার পরও জাফর ও রকিকে ওরা খুঁজে পেল না। ও শিট, পালিয়ে গিয়েছে। কিন্তু পালালো কোন দিক দিয়ে? বাহির দিয়ে গেলে তো আমার অবশ্যই দেখতাম। তাহলে কি ভেতর দিয়ে কোনো দরজা আছে? থাকতে পারে, তাহলে আমরা খুঁজতে থাকি। ওরা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর ওরা দরজা খুঁজে পেল। দরজা দিয়ে সবাই আসতে থাকে। ওরা ওই পথ ধরে চলে আসে হাইওয়ে বোর্ডের সামনে। ওখানে ওরা এসেছে তাও অনেক লেট করে, সেজন্য খুঁজে পায়নি। এই জায়গাটা এতটাই নির্জন যে এখানে কাউকে যে জিজ্ঞেস করবে তারও কোনো অপশন নেই। কি করবেন বস? তোমরা এখন ফিরে যাও, আমি দেখি আবারও ওদের বাগে পায় কিনা। ওকে, বসো। আমরা তাহলে আসি। ঠিক আছে, যাও। ওরা চলে যায়। ওরা যাওয়ার পর আকাশও চলে আসে, কেননা বাড়িতে এখনো কাজ পড়ে আছে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ বাড়িতে আসে। বাড়িতে এসে আকাশ ইরাকে দেখতে পায়। ইরাকে দেখে তো আকাশ শকড, কেননা আকাশ ভাবতে পারেনি ইরা এখানে আসবে। এ কি, তুমি এখানে? আমারও তো এই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি তো কাজে এসেছি, তুমি কেন এসেছো? আমি 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 ও কাজে এসেছি। কি কাজে এসেছো? তা তোমাকে বলবো কেন? তুমি তোমার কাজ করে যাও। যাচ্ছি আমি। ইরা যাওয়ার পর আকাশ ওর রুমে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আবারও ভার্সিটিতে যায়। এভাবে আরও 2 মাস চলে আসে। দেখতে দেখতে আকাশেরও পরীক্ষা আসে, সাথে ইরাও ফাইনাল পরীক্ষা, সেজন্য ছুটির জন্য আসে। স্যার, আমার ছুটির প্রয়োজন। কি কারণে ছুটি লাগবে? স্যার, আমার তো পরীক্ষা, সেজন্য ছুটি লাগবে। তা ছুটি কয়দিনে লাগবে? এই তো স্যার, 6 দিন দিলেই হবে। পরীক্ষা তো 1 মাস ধরেই হবে। তা তো জানি, পরীক্ষার মাঝে যে বন্ধ পাবো ওই বন্ধের সময় তো অফিস করতে পারবো। তা তো পারবেন। আচ্ছা, যখন আপনি চাইছেন তখন না হয় ওই দিক তাকিয়ে আপনাকে ছুটি দিলাম। ধন্যবাদ স্যার। একটা কথা বলার ছিল। কি কথা? আমি এখানে 3 মাস হলো কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত আপনার মুখটা দেখলাম না। কেন, বিয়ে করার ইচ্ছা আছে নাকি আমাকে? না না স্যার, আমি তো তা বলিনি। তাহলে কি বলতে চেয়েছেন? তেমন কিছু না, আমি এখন আসি। এইদিকে 3 দিন পর আকাশও পরীক্ষা দিতে যায়। অন্যদিকে ইরাও আসে। ইরা ও আকাশের একই সাথে পরীক্ষা হয়, তবে ডিপার্টমেন্টগুলো আলাদা। পরীক্ষা শেষ করে ওদের দুজনের আবার দেখা হয়। আজকে এত সেজেছো কেন? যাতে করে ছেলেরা আমার পিছনে লাইন দিয়ে হাঁটে। তুমি তো বলেছিলে। ঠিকই তো বলছি, এখন ছেলেরা হাঁটবে, তার সাথে আমার পরিবারের কাছেও যাবে, এটাই তো স্বাভাবিক। ইরার কথায় অনেক রাগ হয়, সেজন্য ওখান থেকে ইরাকে তুলে নিয়ে আসে একটা নদীর ধারে। ওখানে এসে গাড়ির সাথে চেপে ধরে। খুব সাহস না অন্য ছেলেকে দেখানোর? আমার লাগছে আকাশ। লাগুক, তোমার তো হাতের উপর দিয়ে যাচ্ছে, অথচ আমার বুকের ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে বুঝো আমার কতটা কষ্ট হচ্ছে। তোমাকে ভালোবাসি বলে কোনো মেয়ের দিকে তাকাই না, এবং এমনকি আগেও তাকাতাম না। সেখানে তুমি এইভাবে আমাকে কষ্ট দিবে? সরি,
আমি তো মজা করছিলাম। আসলে আমি বস্তিতে থাকি, তার উপর সংসারে তো অভাব তো আছেই। এইরকম পরিবারে কি তোমার বাবা মা তোমাকে বিয়ে দিবে? তোমাকে প্রথম দেখাতে আমি ক্রাশ খেয়েছি, কেননা তোমার মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি। তারপর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেজন্য তোমার জন্য এত কিছু। তাছাড়া তুমি কোথায় থাকো এসব কিছু আমি চাই না, আমার তোমাকে পেলেই চলবে। এবার ইরা নিজেকে ধরে রাখতে পারেনি, দৌড়ে গিয়ে আকাশকে জাগিয়ে ধরে। আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি তোমার বাবা মাকেও মানিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি তাহলে কাল থেকে বোরকা পরেই আসবো পরীক্ষা দিতে। আমি তোমাকে বাড়ির সামনে থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তা এখন তো দিয়ে আসবে, কয়েক মিনিট পর তো আধার হয়ে যাবে, বাবা মাও অনেক চিন্তা করবে। আচ্ছা চলো তাহলে। ওই সন্ধ্যাবেলা ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। ইরা ওর বাড়িতে চলে যায়। অন্যদিকে পরের দিন পরীক্ষা না থাকায় ইরা অফিসে আসে, ওখানে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে আসেনি, কেননা কিছু কাজ করা বাকি আছে। কেননা ওদের অফিসের একটা কাজে বাহিরের একটা কাজ আছে, ওখানেই যাচ্ছে। ওখানে যাওয়ার পর তোমরা কারা? আমার কাজে কেন বাধা দিচ্ছ? আমরা সবাই জাফরের লোক। ও, তোরা ওই হারামিটার লোক? তোর সাহস তো কম না, তুই আমাদের বসকে হারামি বলছিস। আজকে তোকে মারবো যে তোর নিজের নামটাই ভুলে যাবি। তাই নাকি? তা তোদের বসকে গিয়ে আমার নামটা বলিস, তাহলে বুঝতে পারবি আসলে আমি কে। এত কথা শুনতে চাই না, এই তোরা একে একটু সামলাতে থাক, আমি ততক্ষণে বসের সাথে কথা বলি। কিছুক্ষণ পরে ওই লোকটা কথা বলে এসে দেখে ওর সাথে থাকা বাকি লোকগুলো মাটিতে শুয়ে আছে। এটা দেখে ওই লোকটা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। লোকটা যাওয়ার পর সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। এইদিকে ইরা কাজ শেষ করে খাবার খাচ্ছে, তখনই আকাশের কথা মনে পড়ে। কেমন আছো? এই তো ভালো। তা ম্যাডাম, আজকে এতদিন পর কি মনে করে কল দিয়েছো? কেন, আমি কি আমার হবু বরের সাথে কথা বলতে পারি না? তা তো পারো, কিন্তু আজকে মৌসুম অন্যদিকে ঘুরে গেছে, তাই অবাক হচ্ছি। ও, কোনো ব্যাপার না। তা যে জন্য তোমাকে কল দিয়েছি। কি জন্য দিয়েছো? আমাদের পরীক্ষা আর 10 দিন পর শেষ হবে, তাই আমি চাই তখন আমরা বিয়ের কাজটা শেষ করব। এত তাড়াতাড়ি কি তোমার মা বাবা রাজি হবে? ওনাদের তো বোঝাতেও হবে। তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। তাহলে তুমি ভাবতে থাকো, তাছাড়া আগে তোমার পরীক্ষা শেষ হোক, তারপর না হয় আমি তোমাদের বাড়িতে আসব, তারপর তোমার বাবা মার সাথে কথা বলে ওনাদের মন তো জয় করব। ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ হোক। আচ্ছা, আমি এখন কাজ করব। ঠিক আছে, একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমাকে এখন একটু দেশের বাইরে যেতে হবে। কি? তাহলে তোমার পরীক্ষার কি হবে? আমার তো পরীক্ষা হবে 20 দিন পর। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি। তাহলে একটা কাজ করো তুমি। তোমার জন্য কসমেটিক আনতে হবে, তাই তো? আরে না, কসমেটিক লাগবে না। আসলে বাবার বুকের জন্য একটা বেল্ট লাগবে, ডক্টর বলেছিল এইগুলো আমাদের দেশে পাওয়া যায় না। চিন্তা করো না, সবই আনবো। তার সাথে তোমার জন্য কসমেটিক নিয়ে আসবো, যাতে করে বিয়েতে না কিনতে হয়। তোমার যেমন ইচ্ছে, বাবার ওটা আনলেই আমি খুশি হব। ঠিক আছে, আমি তাহলে এখন রওনা দিচ্ছি। ইরার সাথে কথা বলে আকাশ বের হয়ে যায়। পথে যাওয়ার আগে আবিরকেও সাথে নিয়ে যায়, কেননা ওখানে কিছু কাজ আছে যেগুলোতে আবিরকে প্রয়োজন হবে। ওরা কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে তা তো আপনাদের বলতেই ভুলে গেছি। তাহলে চলুন আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করি। আকাশ ও আবি যাচ্ছে বর্তমানে আমেরিকায়। ওখানে জাফর ওর ছেলেকে নিয়ে পালিয়ে এসেছে। এখান থেকে জাফর এই দেশের মাফিয়ার সাথে কথা বলে আকাশকে মারার জন্য কি কি করতে হবে না হবে সব কিছুর জন্য প্ল্যান করার জন্য এসেছে। অন্যদিকে আকাশ এসেছে জাফর ও তার ছেলে বাংলাদেশে ফিরে আসার আগেই যেন ওদের মেরে ফেলতে পারে তার জন্য। কেননা জাফর যদি বাংলাদেশে আসে তাহলে আরও অনেক কিছু হবে।
এতে করে আকাশের পরিবারও বিপদের মুখে তো পড়বেই, সাথে ইরার পরিবারও। সেজন্য মূলত আকাশের এখানে আসা। ওরা আমেরিকায় আসার পর এখানকার টপ মাফিয়ার সাথে দেখা করে। কেমন আছেন বস? এই তো ভালো। তুই কেমন আছিস? বস এই তো ভালো। তা এই ছেলেটি কে? ও ও আমার সহকর্মী। দেখতে তো ভালোই মনে হচ্ছে। বস, আমি আবির। বস তোমার ব্যাপারে আমাকে বলেছে, তাছাড়া উনি আমারও বস। উনি কি করে আপনার বস হয়? তা তোমাকে জানতে হবে না। তাছাড়া তোমাকে উনি নিয়ে এসেছে, তার মানে উনি তোমাকে অনেক বিশ্বাস করে। নয়তো আমার সাথে দেখা করতে এইভাবে কাউকে নিয়ে আসতো না। আমি না একটা কথা বুঝতে পারছি না। কি কথা? আমার বসের সাথে আপনার পরিচয় কিভাবে? পরিচয় কেন হবে? উনি তো আমারও বস। উনি আপনার বস? আপনার বিশাল সাম্রাজ্য, অথচ উনি আপনার বস। বাংলাদেশে তো উনি খুব ছোট্ট একটা আস্তানা নিয়ে বসে কাজ করে। ও, তুমি বুঝবে না। এখন রেস্ট নাও। আমি লোকদের বলে দিব যাতে করে তোমাদের কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। সেজন্য ভালো করে থাকবে। উনি যতদিন এখানে থাকে না কেন। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ, রবি, আবির ওরা তিনজন একসাথে যায় জাফরের সাথে দেখা করার জন্য। জাফর ওর ছেলের সাথে ওই দেশেরই আরেকটা মাফিয়া, ওরা মোট 6 জন মিলে একটা মিটিংয়ে বসে। এই মিটিংয়ে কি কি হচ্ছে না হচ্ছে তা আপনারা খুব ভালো করেই জানেন। এখন যে কথাটা বলার ছিল, আপনারা ওদের এই কথাগুলো খুব ভালো করেই পড়বেন, কেননা যদি গুলিয়ে ফেলেন তাহলে এরপর থেকে কিছু বুঝবেন না। তাহলে চলুন ওদের 6 জনের মধ্যে কথোপকথনগুলো শুনি। ওরা 6 জন বসার পর আলাপ করতে থাকে। তোমার সাথে পরিচয় করিয়ে দেই। উনি মিস্টার আকাশ, আমার বস, আর উনি বসের সেক্রেটারি। ওনারা এখানে একটা কাজে এসেছে, তাই তোমরা ওনাদের কোনো ক্ষতি করবে না। আমিও কোনো ঝগড়া করতে আসিনি। আমার কিছু লোক এসেছে, জাফর, রকি, ওনারা এখানে কয়েকদিন থাকবে। তাই তোর লোকদের বলে দিবি ওদের যেন কোনো ক্ষতি না করে। তা না হয় করব না, কিন্তু এরা কারা? ওই তোকে আমি পরিচয় করিয়ে দেওয়ার জন্য আনিনি, এখানে শুধুমাত্র বলার জন্য, যাতে তুই সাবধান থাকিস, আমার লোকদের সাথে ঝামেলা না করিস। ঠিক আছে। তা ওরা কে? চিনলাম না তো। বললাম না উনি আমার বস। কি? এই লোকটা তোর বস? এটা কি করে সম্ভব? তুই তো এই মাফিয়ার বস। হ্যাঁ, কিন্তু আমি এখানকার বস হলেও উনি আমার বস। একটা কথা বলার ছিল। এই যে তুই কেন আমাদের মাঝে কথা বলতেছিস? চুপ করে থাক, এটা আমাদের মধ্যে কথা। তাই বাইরের কেউ কথা বলবে আমি তা সহ্য করব না। কি তোর এত বড় সাহস? তুই আমার বাবাকে? কথাটা বলা মাত্রই রবি উপরে হাওয়ার মধ্যে একটা গুলি করে। এতে করে রকি ভয় পেয়ে চুপ হয়ে যায়। একদম উঁচু গলায় কথা বলবি না, নয়তো তোর কি হাল করব তুই নিজেও জানিস না। রবি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তাহলে তোর লোকদের শান্ত থাকতে বল। আমার আর তোর মধ্যে যদি কথা বলতে আসে তাহলে পরের গুলি ওই খাবে। রকি, চুপ করে বসে যাও। এইদিকে আকাশ তো পারছে না জাফর ও রকিকে এখানেই মেরে ফেলতে, কিন্তু এখন মারা যাবে না তাই কিছু বলছে না। অন্যদিকে তা রবি সাহেব, আপনার বসের মুখে মাস্ক কেন? তা কি আপনাকে বলতে হবে? না মানে সবাই মাস্ক ছাড়া, কিন্তু আপনি একা একা মাস্ক পরে আছেন, তা কেমন একটা দেখায় না? আপনি যদি চুপ না করেন। জাফর সাহেব, চুপ করুন না। আপনি কেন শুধু শুধু ঝামেলা করছেন? তাছাড়া আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাই চুপ করেন। যাক, তুই তাহলে বুঝতে পেরেছিস, এটাই অনেক। দেখুন, আমি আর রবি ছাড়া এখানে কারো বলা নিষেধ। তাই আপনি যতই রবির বস হন না কেন, বাইরে গিয়ে আপনার পাওয়ার দেখাবেন, এখানে কোনো রকম ঝামেলা করবেন না। সরি বস, আমি আপনাকে বাইরে গিয়ে সবটা বলবো। আসলে এখানে রুলস অনুযায়ী আমি ও সারা বাইরের কোনো লোক এখানে কথা বলতে পারবে না।
যদি বাইরের কেউ কথা বলে তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হয়। আপনি আর উনি তো নতুন, তাই আপনাদের জন্য এইগুলো মাফ করা হয়েছে, পরবর্তীতে কিন্তু মাফ করবে না। বুঝতে পেরেছি। তাহলে ডিল ওকে তো? ঠিক আছে, তবে তার লোক জাফর ও এই ছেলেকে সাবধান করে দিবি। একটু আগে যে কাজ করেছে, যদি তো নতুন মেহমান না হতো তাহলে আজকে ওদের লাশ এখান থেকে যেত। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনেই আমাকেই মারার হুমকি দিস? রকি উঁচু গলায় আরও কিছু বলতে যাবে, তখনই রবি রকির পায়ে গুলি করে। এতে করে জাফর ইকবাল কিছু বলতে যাবে, তার আগেই রানা থামিয়ে দেয়। অন্যদিকে রকি তো চিৎকার করতেই থাকে। আ আ রকির চিৎকার সহ্য করতে না পেরে জাফর ইকবাল রকিকে নিয়ে বেরিয়ে যায়। জাফর বের হয়ে যাওয়ার পর, কাজটা কিন্তু ঠিক করলি না। কাজটা ঠিক হয়েছে নাকি ভালো হয়েছে তা কিন্তু তুই ভালো করেই জানিস, সেজন্য একদম এর মধ্যে কথা বলতে আসিস না। দেখ, ওরা আমার মেহমান, আসি তাহলে। মেহমান বলে 2 বার মাফ করেছি। উঁচু গলায় কথা বলার পরও 3য়-বার ক্ষমা করা যায় না। সি ইউ। সি ইউ। ওরা দুজনের রাস্তা ধরে যেতে থাকে। রানা, জাফর ওরা দুজন মিলে রকিকে নিয়ে চলে আসে হসপিটালে। ওরা ওখানে ডক্টর দেখায়। ডক্টর অপারেশন করতে থাকে। এদিকে জাফর ও রানা কথা বলতে থাকে। তোমার ছেলেকে এত চুপ থাকতে বলছি, তা তো তোমার ছেলে থাকলোই না। তাই বলে কি আপনি ওই ছেড়ে দিবেন? কখনোই না। তবে ওখানে রুলস অনুযায়ী আমি ওই রবি ছাড়া বাইরের কেউ কথা বলার অধিকার নেই। তাছাড়া কি দরকার ছিল এত বড় বড় কথা বলার? তাছাড়া ওকে জানে মারেনি, এটাই অনেক বড় কথা। আচ্ছা বাদ দাও, এখন আমার ছেলেটা ঠিক থাকলে হয়। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আবির, রবি ও আকাশ চলে আসে আস্তানায়। ওখানে ওরা কথা বলে। দেখলেন বস, এখানকার নিয়ম। তা তো দেখলাম, কিন্তু ওর পায়ে গুলি না করে একদম মেরে ফেললেই ভালো হতো। কেন বস? কারণ আমি ও দুজনকে মারার জন্য এখানে এসেছি। কি বলছেন? কি বস? ঠিকই বলেছি। তার যে কথাটা বলার ছিল, এখন ওদের দুজনকে কি করে মারা যায় তা নিয়ে ভাবতে হবে। কিন্তু বস, ওর আস্তানায় বা ওর এলাকায় গিয়ে মারা সম্ভব না। যদি মারতে হয় বাইরে থেকে লোক দিয়ে মারতে হবে। ভেতরের লোক কেন পারবে না? ওরা তো আপনাকে দেখে ফেলেছে, তাই আপনারা শুধু শুধু ওখানে গিয়ে আর ভেজাল করবেন না। তাছাড়া আরও একটা কথা বলার ছিল। ওই কথাটা হচ্ছে, আপনি চাইলে আমি কিছু লোক পাঠাবো গোপনে। যদি ধরা পড়েই যায় তাহলে সমস্যা সৃষ্টি হবে। তাহলে চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা তো করবই। তার সাথে দরকার হলে বাংলাদেশ থেকে আরো কিছু মাফিয়া হেঁটে এনে ওদের আনাবো। তাহলে তো ভালোই হবে, এদের কেউ চিনতেও পারবে না। আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। ঠিক আছে বস। আমি ওদের আনার ব্যবস্থা করতেছি, তার সাথে তুমি ওদের থাকার ব্যবস্থা করো। এইদিকে আকাশ ও রবি মিলে ওরা যেভাবে প্ল্যান করে চলছে, ঠিক তেমনি জাফর ও রানা ওরা দুজনও একইভাবে লোক আনার ব্যবস্থা করতে থাকে। ঠিক আছে, তাহলে তাই করুন। আপনি ওই দেশ থেকে লোক আনার ব্যবস্থা করেন, তাহলে ওই রবি আর বাকি দুজনের অবস্থাই খারাপ করে ছাড়বো। আগে আমার ছেলেটা ঠিক হোক, তারপর আমি ওই লোকটা আর খেল শেষ করব। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে, আপনার ছেলের পায়ে অনেক বড় ঝামেলা হয়েছে বুলেট বের করতে। পায়ের কিছু হাড় কাটতে হয়েছে, সেজন্য ওনাকে পঙ্গু হাঁটতে হবে। তবে কিছু সিস্টেম আছে, ওইগুলো করলে উনি হাঁটতে পারবে। তাহলে দেরি না করে ওটা আনিয়ে নিন। ঠিক আছে। ডক্টর চলে যায়। জাফর রানাকে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ডক্টর সব রকম ব্যবস্থা করে বের হয়। রকিকে বেডে শিফট করা হয়। রকি ওর মতো করে শুয়ে আছে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে চলে আসে, রকিকে ওখানে একা রেখে। অন্যদিকে আকাশ দেশে কল দিয়ে জানিয়ে দেয় সব মাফিয়াকে ওরা যেন তাড়াতাড়ি করে এখানে আসার ব্যবস্থা করে। অন্যদিকে জাফরও ওর লোকদের আসার জন্য বলে।
3 দিন পর জাফর রানাকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালে আসার পর দেখে রকি এখনো শুয়ে আছে। রকির কাছে ওর বাবা যায়। বাবা, আমার পা। তোর কিছু হবে না, পায়ে কিছু সমস্যা, সেজন্য এই রডের সাহায্যে তোকে কয়েকটা মাস হাঁটতে হবে, এভাবে তুই ঠিক হয়ে যাবি। তা ওই লোকটা কি বেঁচে আছে? ওটা কোনো সাধারণ মাফিয়া না, বুঝলে? পুরো আমেরিকা শহরে অর্ধেক রাজত্ব ও করে, বাকি অর্ধেক আমি। তাই ওর হিসেব বুঝতে হবে। তাছাড়া আমি ওর এরিয়ায় ঢুকতে পারবো না। যদি যাই তাহলে আমার জন্যই সমস্যা। তাহলে কি করব এখন? এইভাবে চুপ করে কি বসে থাকবো? চুপ করে থাকবো কেন? দেশের থেকে লোক আনবো, ওদের দিয়ে সবটা করাবো আমরা, যাতে করে কোনো অসুবিধা না হয়। আপনার লোকেরা করলে সমস্যা কি? জাফর, তোমার ছেলে তো এমনই, বেশি বুঝে। একবার তো জানের বদলে পা গিয়েছে, এবার দেখবে প্রাণটাই চলে যাবে। ওই, তুই চুপ থাকতে পারছিস না? তোর জন্য কিছু করতেও পারি না, চুপ করে থাক, বুঝলি? রকি চুপ হয়ে যায়। অন্যদিকে ওরা প্ল্যান করতে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষার সময় আরও আসতে থাকে। আর 18 দিন বাকি আছে। অন্যদিকে ইরা আকাশকে কল দেয়। কি হয়েছে তোমার? তুমি তো পড়ার সময় মোবাইল নিয়ে বসো না? কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, সারাক্ষণ জানালা দিয়ে তাকিয়ে থাকে আমার দিকে, রাস্তার ওই পাশে থেকে। ওদের জ্বালায় তো পড়তেই পারছি না। কোনো টেনশন নিও না, কিছুক্ষণ পর দেখবে ওরা এখানে নেই। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে তুমি পড়তে থাকো। ইরা পড়তে থাকে। অন্যদিকে আকাশ কাউকে কল দিয়ে সবটা বলে। 10 মিনিট পর ওই ছেলেগুলো ওখান থেকে উধাও হয়ে যায়। ওদের না দেখতে পেয়ে ইরা আবারও আকাশকে কল দেয়। ওরা কোথায় গেল? ওরা বলতে কারা? যারা আমার বাসার সামনে ছিল, ওই ছেলেগুলো। ওদের যেখানে যাওয়ার গিয়েছে, তোমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে পড়ছি, কাল পরীক্ষা আছে। ঠিক আছে। ইরার সাথে কথা বলে আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ নিজের কাজ করতে থাকে। কিভাবে কি করতে হবে না হবে এই সব কিছু নিয়ে প্ল্যান করতে থাকে। বস, সবটা তো বুঝলাম, কিন্তু ওই জাফরের সাথে আপনার শত্রুতা কেন তা তো বুঝতে পারলাম না। তুমি সবটা বুঝবে না। তাছাড়া জাফর আমাকে শুধুমাত্র ওর ছেলেকে মেরেছে এই কারণে আমাকে শত্রু মনে করে। এর বাইরে আমি যে কি তা এখনো জানে না। তাহলে তো ভালোই। ওই জাফর আপনাকে তাহলে চিনে না? না, এখন যে কথাটা বলার ছিল, রানা ওর লোকের বিষয়ে আমাকে কথা বলতে হবে। আপনি আমাকে একদিন সময় দিন, আমি আপনাকে সব তথ্য এনে দেব। তাড়াতাড়ি দিও। ওই জাফর হয়তো ওর লোকদের এখানে নিয়ে আসবে, তাই এদেশে ওদের মেরে ফেলতে হবে, যাতে করে ওরা দেশে গিয়ে আমার কোনো ক্ষতি করতে না পারে। চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। কিন্তু ভয় হচ্ছে ওই রানাকে নিয়ে। আমি ওর এরিয়ায় ঢুকলে সমস্যা পড়ে যাব। চিন্তা করো না, আমি যতটা সম্ভব সব ম্যানেজ করেই যাব। তাছাড়া ওরা আবিরকে দেখেছে, আমাকে তো দেখিনি। এটা তো গুড পয়েন্ট। গুড পয়েন্ট। তবে আরও একটা দিক দিয়ে সমস্যা, সেটা হলো মাস্ক খুলে নিলে জাফর ও রকি আমাকে চেনে যাবে। তবুও কোনো সমস্যা নেই বস। তাছাড়া আপনি আমার বস, এই কথা না জানলে কোনো সমস্যা হবে না। তাই চিন্তা করতে হবে না। এখন যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হলো আমি হসপিটালে যাব আমার মুখ চেঞ্জ করে। সেটা কি করে? মাস্ক চেঞ্জ করলে তো আমাকে ওরা চিনতেও পারবে না, তাই টেনশন করতে হবে না। আমি আজ রাতের মধ্যে রকিকে উপরে পাঠানোর ব্যবস্থা করব। তা বস, আমি কি আসবো আপনার সাথে? আসতে হবে না। তাছাড়া আমি ওখানে একা একা যাব, যাতে করে কেউ সন্দেহ করতে না পারে। তাছাড়া তোমাদের যা বলেছি তা নিয়ে তোমাদের কাজ করতে থাকো। আমি রাতে ওই রকির শেষ দিন করে ছাড়বো। আমি দরকার হলে হসপিটালের আশেপাশে কিছু লোক রেখে দিব, যাতে করে আপনাকে সহযোগিতা করতে পারে। তার প্রয়োজন হবে না। রাতের বেলায় বেরিয়ে পড়ে আকাশ। ওখানে হসপিটালে ঢুকে যায়। অনেক কিছুর পর রকির বেড নাম্বার সংগ্রহ করে। সেজন্য খুব সতর্কতার সাথে রুমের দিকে যেতে থাকে। দরজা খুলে তাকিয়ে দেখে রকি বেডে নেই। সেজন্য সামনে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই।
তাই ওয়াশরুমও চেক করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ, সেজন্য ভিতরে আর দেখল না। রুমে জিনিসপত্র জায়গা মতোই ছিল, তাই কোনো কিছু না ভেবে এসির ডিকির ভিতর আকাশ লুকিয়ে যায়। 15 মিনিট পর রকির বাবাকে নিয়ে আসে রুমের মধ্যে। তুই তাহলে রুমের মধ্যে থাক, আমি যাচ্ছি। তাছাড়া রুমের বাইরে লোক দাঁড়িয়ে আছে, তোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা। জাফর ইকবাল বেরিয়ে যায়। অন্যদিকে রকি শুয়ে আছে। এই ফাঁকে আকাশ এসির ডিকির সাহায্যে বিষাক্ত ধোঁয়া ভিতরে ছেড়ে দেয়। এই বিষাক্ত ধোঁয়ার জন্য রকির ছটফট বেড়ে যায় এবং ওই জায়গাতে মৃত্যুবরণ করে। রকিকে মারার পর এসির ডিকির সাহায্যে বেরিয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর ওই রুমে ডক্টর আসে। ডক্টর চেক করতে থাকে রকিকে, কিন্তু রকির শ্বাস প্রশ্বাস বন্ধ, তাই ডক্টর সব রকম ব্যবস্থা করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রকিকে বাঁচাতে পারল না। অন্যদিকে জাফর ইকবাল বাড়িতে যাওয়ার আগেই কল আসে। হ্যাঁ ডক্টর বলুন। আপনি তাড়াতাড়ি করে হসপিটালে আসেন। কেন, কিছু হয়েছে কি? আপনি আসুন, তারপর না হয় বাকি সব কিছু দেখব। জাফর ডক্টরের কথায় বুঝতে পেরেছে ডক্টর ভয় পেয়ে আছে, তাই উনি অনেক ভয় পেয়ে আছে। জাফর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে দেখে রকির মৃতদেহ পড়ে আছে, তাই জাফর ডক্টরের কলার ধরে বলে, কি করে হলো এইসব আমি ঠিক বুঝতে পারছি না। উনি তো ভালোই ছিল, আপনার সাথে আসার পর আর কেউ আসেনি এখানে। তাহলে আমার ছেলে মরলো কি করে? বিশ্বাস করুন আমরা জানি না। কিভাবে মারা গেল? ও তো অনেক সুস্থ ছিল, তাহলে মারা গেল কি করে? আমি জানি না। হসপিটালের সিসিটিভি দেখতে চাই। আসুন আমার সাথে। এইদিকে জাফর রানাকেও ডেকে আনে। ওরা দুইজনে মিলে সিসিটিভি দেখতে থাকে। ওরা কিছুক্ষণ দেখার পর বুঝতে পারে এই রুমে কেউ না কেউ তো এসেছে, কেননা কারো অস্তিত্ব বোঝা যাচ্ছে। ওই লোকটাই এই কাজ করেছে। কিন্তু ওই লোকটাকে তার জন্য একটা ব্যবস্থা করেছি। আমি নিজে এই রুমের মধ্যে ক্যামেরা লুকিয়েছি। ওই ক্যামেরা অন করলেই দেখতে পারবো। তাড়াতাড়ি করে চালু করো। 5 মিনিট পর জাফর ভিডিও অন করে। ভিডিও ব্যক্তিকে দেখে জাফরের তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। ওকে কি চিনো? ওই একমাত্র ছেলে যে আমার শত্রু। ওই ছেলেটা আমার ছেলেকে মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। চিন্তা করো না, আমি লোক লাগিয়ে দিব। তাড়াতাড়ি করো। একে ওই রবি আর তার সাথে আকাশ, এদেরকে দুজনকে তো আমি দেখে নিব। তুমি তাড়াতাড়ি করে তোমার লোকজনদের এখানে আনার ব্যবস্থা করো। চিন্তা করো না, ওরা আসতে এখনো 7 দিন লাগবে। 7 দিনের ভিতরে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তারপর ওরা আসলে সবাই মিলে এই রবিকে মারবো। তাহলে এই দেশের একমাত্র কিংরা হবে রানা তুমি। আর ওই ছেলেকে মেরে আমি নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। চিন্তা করো না, একে খুঁজে তো আমি বের করব। এইদিকে 2 দিন পর রবি দৌড়াতে দৌড়াতে আসে আকাশের কাছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে তা তো বলবে। জাফর তো আপনাকে চিনে ফেলেছে। কি করে? আপনি যে রকিকে মারার জন্য গিয়েছেন, ওখানে আপনার মুখ দেখে ফেলেছে। তা কি করে সম্ভব? তা তো আমিও ভাবছি। আমি তো নিজেই সব জায়গায় ক্যামেরা ক্যাশ করে দিয়েছি, তাহলে কি করে কি হয়েছে তাই তো বুঝতে পারছি না। ওরা রুমে একটা ক্যামেরা লাগিয়েছে, ওই ক্যামেরা দিয়ে দেখেছে। কি বলছো কি? ঠিকই বলেছি। আপনি ওই রুমে গিয়ে মাস্ক খুলেছেন, সেটা ওরা দেখেছে। এবং আপনি কি এসির ভিতর লুকিয়েছেন, তা ওরা দেখেছে। তাহলে তো জাফর এতক্ষণ আমাকে ছিনে নিয়েছে, কিন্তু তুমি কি করে জানো? কারণ ওই রানা আমাকে ছবি দিয়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। এখন আমি কি করব তাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি এই কথা কাউকে বলার দরকার নেই। 3 দিনের ভেতরে আমার লোক চলে আসবে, তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, তাই হবে। এইদিকে 3 দিন পর আকাশের লোক ও জাফরের লোকগুলো আসতে থাকে। একে একে ওদের লোক আমেরিকায় চলে আসে। ওরা নিজেদের জায়গা মতো চলে আসে। 4 দিনের দিন। রানা, আমার সবগুলো লোক চলে এসেছে, এখন আমি ওদের নিয়ে যুদ্ধ করব। চিন্তা করবেন না, আমি সে ব্যবস্থা করে দিব। অন্যদিকে আকাশও সেম কন্ডিশন করে রাখে। ওরা দুজনেই সব রকম ব্যবস্থা করতে থাকে। এইদিকে 7 দিন বাকি আছে আকাশের এখান থেকে যাওয়ার সময়। অন্যদিকে আকাশ ওর লোকদের নিয়ে আসে জাফরকে মারার জন্য।
অন্যদিকে রবিও আসে, তবে রবি ওর সাথে করে কোনো লোক আনেনি। এইদিকে জাফর ও রানা এক হয়ে যখন আক্রমণ করতে যাবে তখন রবি বলে, দেখ রানা, এটা ওদের দুইজনের লড়াই, তাই তুই যদি এর ভিতরে ঢুকিস তাহলে ও আমাদের লোকদের লাগিয়ে দিব। জাফর ভাই, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আপনারা দুজনে এই লড়াই করতে থাকেন। ওই তুই এখানে এসে এইভাবে পোল্ট্রি মারলি কেন? কিছু করার নেই, আমি এখন আপনাকে সাহায্য করলে রবি ওর লোক ডেকে নিবে, এতে করে আমাদের এই ক্ষতি, তাই আপনাদের ঝামেলা আপনারাই মিটান। ঠিক আছে, তাই করতেছি। এইদিকে রবি ও রানা একসাথে বসে আছে, অন্যদিকে জাফর ও আকাশ নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। ওদের লড়াইয়ের মধ্য দিয়ে অনেক লোকই মারা যেতে থাকে। ওদের মধ্যে এক পর্যায়ে আকাশ জাফরকে নিজের আয়ত্তে করে নেয়, এতে করে এখন শুধুমাত্র বাকি জাফরকে শেষ করার। এইদিকে জাফর, কে তুই, সত্যি করে বল। তুই যখন মরবি তখন তো তোকে সত্যটা বলতেই হবে। বল, তোর আসল পরিচয় কি? আমি হচ্ছি মাফিয়া আকাশ। বাংলাদেশে তোর সব কাজে বাধা দিয়েছি। আমি সেই আকাশ যে তোর ছেলেকে ভার্সিটিতে মেরেছে এবং কয়েকদিন আগে তো জানেই মেরে দিয়েছে। তার সাথে আমি একজন বিজনেসম্যান যার কাছে তুই চাঁদা চেয়ে মার খেয়ে চলে এসেছিস। কি তুই একসাথে? ঠিক ধরেছিস। এখন তুই মরার জন্য প্রস্তুত হ। কথাগুলো বলে জাফরের শরীরে 100টা বুলেট ঢুকিয়ে দেয়। এক কথায় জাফরের পুরো শরীরে বুলেটে ভরা। অন্যদিকে ওকে মেরে আকাশ রবি ও রানার সাথে কোলাকুলি করে ওর বাকি লোকদের নিয়ে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসার পর ওদের আস্তানায় পাঠিয়ে দেয়। চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আকাশের বাবা মা ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এত শুকিয়ে কেন গেলি? মা, তুমিও না? কোথায় শুকালাম? আমার ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি ভাত দাও। আকাশ ফ্রেশ হয়ে ভাত খেয়ে নেয়। এরপর ইরার সাথে দেখা করে। 10 দিন পর ওদের দুজনেরই পরীক্ষা শেষ হয়ে যায়। ওরা দুজনই বিয়ের কাজ চলতে থাকে। দুজনে একসাথে শপিং করা, আনন্দ করা, সব কিছু করতে থাকে। কিছুক্ষণ পর ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন রাতের বেলায় আমি তোমাকে কিছু ঘটনা জানাতে চাই। কি ঘটনা? খারাপ কিছু নয় তো? আরে তেমন কিছু না, জাস্ট আমার কিছু অতীতের কাহিনী বলবো। তবে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, আমাকে ছেড়ে চলে যাবে না তুমি? কোনো মেয়ের সাথে কি? চিচি, ওসব কিছু না। তাহলে কি তোমার মেন টাওয়ারে সমস্যা? মেন টাওয়ারে মানে? কাছে আসো, কানে কানে বলি। পাঠক পাঠিকারা শুনলে অনেক কিছু মনে করবে। নাও এখন বলো। ইরা কানে কানে কিছু একটা বলে। এতে আকাশ লজ্জা পায়। তেমন কিছু না, শুধু এটুকু বলা ছিল, তোমার বাবা মা আমাদের বিয়েতে রাজি কেন হলো বলো তো? এটা তো আমি ভেবে দেখিনি। কারণ তোমার বাবার মেডিকেল খরচ আমি দিয়েছি, তার সাথে তোমার চাকরিটা আমি দিয়েছি, তার সাথে তোমার প্রথম দেখে আমি ক্রাশ খেয়েছি। তারপর সম্পর্কের সব খোঁজ নেওয়া, তারপর আমি জানতে পারি তুমি বস্তিতে থাকো। তারপর আমি ওখান থেকে সব ডিটেলস নিই। তখন জানতে পারি তোমার বাবা আমাদের অফিসে চাকরি করে। তাছাড়া আমি একজন মাফিয়া। ওই দিন তুমি যার হাতে ধরেছ ওই মাফিয়া লোকটা ছিলাম আমি। তোমাকে আমার ওই দিনই পছন্দ হয়েছে। তোমাদের অফিসে মানে? ওইটা তুমি ছিলে? হ্যাঁ, তুমি যে অফিসে চাকরি করো ওই অফিসটা আমাদের। তখন থেকে আমি আমাদের বিয়ের সব কথাবার্তা তোমার বাবার সাথে ঠিক করে রাখি। ইরা আকাশকে জড়িয়ে ধরে, সাথে কান্না করে দেয়। তুমি এত কিছু করলে আমাদের জন্য? এটা তো কিছুই না, তাছাড়া আমার কাজকে বিয়ে করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। যাকে বলে মাফিয়ার ক্রাশ। সমাপ্ত।